গল্পনির ওয়াইটি প্রেজেন্ট। আজকের পুরো গল্পটা শুনলেই বুঝবেন কি ভয়ঙ্কর আজকের গল্প। তারানাথ তান্ত্রিক এর শ্মশানের প্রেত আত্মা। তারানাথের কাছে গল্প শোনার আলাদা যে একটা অনুভূতি আছে তা ভাষায় বোঝানো সম্ভব নয়। প্রথম যেদিন তার বাড়িতে গিয়েছিলাম সেদিনের অনুভূতি ছিল অন্যরকম। তখনের সময়টাও ছিল যুদ্ধের। এখনো যে যুদ্ধ থেমেছে তা নয়, আবহাওয়াটাও গরমই আছে আগের মতোই। তার সঙ্গে বেড়ে যাচ্ছে জিনিসপত্রের দাম। আজ কিশোরী নেই আমার সাথে, কি একটা কাজে যেন শহরের বাইরে গেছে। আমি প্রথমে ভেবেছিলাম আজ আর আসব না, কিন্তু ওই যে কথায় বলে না, স্বভাব যায় না মরলে। মনের উপর নিয়ন্ত্রণ থাকে না আমার যখন তারানাথের বাড়িতে আসার কথা থাকে। আজ কিন্তু অন্য দিনের মতো মেঘলা নয় পরিবেশ, বরং বেশ রৌদ্রোজ্জ্বলই বলা যায়। বাড়িতে টুকিটাকি কয়েকটা কাজ সেরে নিয়ে আমি একাই তারানাথের বাড়ির দিকে রওনা দিলাম। মাসের শেষ, তাই হিসাব করে দেখে নিয়ে একটা পাসিং শোয়ের প্যাকেট কিনেও নিলাম। তারপর খুশি মনে তারানাথের বাড়ি পৌঁছে দেখলাম আজ তারানাথের বাড়িতে খদ্দের এসেছে। তারানাথের বাইরের বারান্দার তক্তপোষের উপর বসে একজন মধ্যবয়স্ক মানুষ। সে তারানাথের দিকে তাকিয়ে থাকায় মুখটা ভালোভাবে দেখা গেল না। তারানাথ চিন্তিত মুখে তার দিকে তাকিয়ে কি যেন ভাবছে। আমি বাইরের উঠোনের কাজটায় পায়চারি করতে লাগলাম। না, আজ কিশোরী এলে বড্ড ভালো হতো। এভাবে একা এমন একটা পরিস্থিতিতে পড়তে আমার ঠিক ভালো লাগছে না। কিন্তু এরকম ভাবে বেশিক্ষণ থাকতে হলো না। লোকটি উঠে তারানাথকে নমস্কার করে বেরিয়ে যেতেই আমি ঢুকলাম। তারানাথের মুখটা খুশিতে উজ্জ্বল। প্রণামী বাবদ বোধহয় ভালোই টাকা পেয়েছে। আমায় দেখে বলল, তুমি একটু বসো কেমন, আমি ঝট করে গিয়ে রাস্তার মোড়ের দোকান থেকে একটু তেলে ভাজা কিনে আনি। আমি তাকে বারণ করতেই পারতাম, কিংবা বলতেই পারতাম, আরে রাখুন তো, ও আপনার কাজে লাগবে। আজ খদ্দের হয়েছে, কাল তো নাও হতে পারে। কিন্তু পৃথিবীর মায়ার উপর কোনো তত্ত্ব প্রভাব ফেলতে পারে না। নিজের পয়সায় আমাকে খাওয়ানোর যে ইচ্ছাটা তারানাথের মনে উদ্রেক হয়েছে তাকে আর ম্লান করে দিতে ইচ্ছা হলো না। আমি তক্তপোষের একপাশে বসলাম। তারানাথ তেলে ভাজা নিয়ে ফিরে আসতেই আমরা সেগুলো সদ্ব্যবহার করতে করতে কথা বলতে শুরু করলাম। আমি একটা ডালের বড়ায় একটা কামড় দিতেই তারানাথ প্রশ্ন করল, কিশোরী এলো না? ও কি একটা কাজে বর্ধমান গেছে। কিশোরী এক অদ্ভুত মানুষ, অলৌকিক তত্ত্বের কথা কিছুতেই মানবে না, বিশ্বাসও করবে না, অথচ শুনবে গভীর মনোযোগ দিয়ে। এরা হলো খুব ভালো শ্রোতা। এরা সব কিছু মানবে না, কিন্তু তাদের মতো সুন্দর করে আর অন্য কেউ শুনবেও না সেসব কথা। সত্যি কিশোরী না এলে গল্পের আমেজ ঠিক জমে না। তবুও বললাম, সে তো সত্যি কিশোরী আপনার একজন গুণমুগ্ধ শ্রোতা, আর আপনার জীবনে এত আশ্চর্য সব কাহিনী আছে যে কেউ অবাক হয়ে শুনতে বাধ্য হবে। ঠিক এমন সময় বাইরের দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আমি উঠে গিয়ে দরজা খুলেই অবাক যতটা হলাম তার চেয়ে আনন্দিত হলাম বেশি। কিশোরী হাস্যবদনে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতে ঢুকতে কিশোরী বলল, কাজ হয়ে গেল তাই আজই ফিরেছি। তারপর ভাবলাম বিকেলটা তারানাথের সঙ্গ পেলে মন্দ হয় না, আর তোমারও তো ছুটি, তাই তোমার বাড়িতে গিয়েছিলাম। শুনলাম তুমি বেরিয়েছ, আর বুঝতে বাকি রইল না এরকম দিনে কোথায় যেতে পারো। কিশোরীকে দেখে তারানাথের মুখেও এক আনন্দের আভাস ফুটে উঠেছে। আরে এই যে কিশোরী, দেখো দেখো, ঠোঁয়ায় এখনো তোমার জন্য দুটো তেলে ভাজা পড়ে আছে।
কপালে থাকলে কে খণ্ডায়। কিন্তু ঠাকুরমশাই, আমি তো তেলে ভাজা নিয়ে এলাম। তেলে ভাজার ঠোঙাটা নামিয়ে রাখতে রাখতে কিশোরী বলল, কিন্তু এতক্ষণ কি নিয়ে আলোচনা হচ্ছিল শুনি? দেরি করে ফেললাম না তো? আরে না না, এই বিভূতি বলছিল আমার জীবনে ঘটা সব আশ্চর্য ঘটনা যে কেউ অবাক হয়ে শুনতে বাধ্য। তা বটে। তারানাথ তার কথায় গ্রাহ্য না করে আমার দিকে তাকালো। তার দৃষ্টিটা অন্যরকম। তারপর বলল, তুমি এইমাত্র যে কথাগুলো বললে, ঠিক শেষের এই কথাগুলোই আরেকজন বলেছিল অনেক দিন আগে। আমিও তার কথাই ভাবলাম, আর তুমিও বললে। একে তোমরা কাকতালীয় ব্যাপার বলে চালিয়ে গেলেও এ যে আসলে এক ধরনের যোগ। হ্যাঁ, পূর্ব নির্ধারিত এক সময়ের হিসেব, যা সঠিক সময়ই হবে। মানুষ বোকার মতো তা অস্বীকার করে, কিন্তু জীবন থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই থাকে আগে থেকেই ঠিক করা। কে ছিল সে ঠাকুরমশাই? তার নাম ছিল নরেন্দ্র। জীবনে অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। তাদের মধ্যেই তার কথা মনে থেকে যাওয়ার কারণ হলো তার ব্যবহার। এমন অমায়িক আর সুন্দর তার ব্যবহার যে যে কোনো মানুষ তার ব্যক্তিত্বে প্রভাবিত হতে বাধ্য। তবে ওই যে বললাম, সব পূর্ব নির্ধারিত। তাই এক ভয়ঙ্কর বিপদের হাত থেকে তাকে আমি বাঁচাতে পারিনি। সে কথাই আজ তাহলে বলুন না। তারানাথ কিছুক্ষণ চুপ করে বসে বাইরের দিকে তাকিয়ে রইল। বাইরে এতক্ষণ রোদ ছিল, সামান্য আগেই মেঘলা হয়ে এসেছে। আবছা একটা কালো অন্ধকার তারানাথের উঠোনটার উপর পড়েছে। মৃদু হাওয়ায় দরজার পাশে ঝোলানো বোর্ডটা দুলছে। তারানাথের সামনে আমি পাসিংশুয়ের প্যাকেটটা রাখতেই সেটা থেকে একটা সিগারেট তুলে নিয়ে দেশলাই দিয়ে সেটাকে জ্বালালো। তারপর বলতে শুরু করলো, তার কথা না হয় তোমায় অন্য একদিন বলবো। সে কথাটা ভাবতে গিয়েই অন্য একটা কথা আমার মনে পড়ল। আমার তান্ত্রিক জীবনে অনেকের সাথেই আমার পরিচয় হয়েছে। অনেক তান্ত্রিক কিংবা সাধু সঙ্গ আমি পেয়েছি। তবে তাদের মধ্যে অধিকাংশই ঠক, সবই বড়। শরীরে সাধুর পোশাক, অথচ মনে পাপ আর লোভে ভরা। বেশিরভাগ তান্ত্রিক কিংবা উচ্চ স্তরের সাধুর মুখের ভাষা খুবই খারাপ, অথচ তারা এমন অনেক কিছু জানে যা জানতে গেলে অনেক সাধনা করতে হয়। এদের অনেকের বাইরেটা দেখে তুমি ধোঁকা খেয়ে যাবে, কিন্তু ভেতরটা অন্যরকম। তেমনি একবার এক সাধুর বাইরের আবরণ আর মুখের কথা শুনে তাকে অগ্রাহ্য করে এক চরম বিপদের মধ্যে আমি পড়েছিলাম। আজ আমি সেই কথাই তোমাদের বলবো, শোনো। সে অনেক দিন আগেকার কথা। আমি তখন যুবক। সেবার চারিদিকে ভয়ানক প্লাবন দেখা দিয়েছে। প্লাবনের কবলে পড়ে ভেসে গেছে অনেক গ্রাম। সেখানে শুধু জমা জলের মাঝে দেখা যায় বড় বড় গাছপালা আর মানুষের ছেড়ে যাওয়া বাড়িঘরের ওই ওপরের টুকুই। নদী, নালা, পুকুর সব ভরে গিয়ে নিজেদের জায়গা বাড়িয়ে নিয়েছে গ্রামের মাঠ আর খেতে। সদ্য পেকে যাওয়া মাঠ ভর্তি সোনালী ধানের রাজস্বটুকু চাপা পড়ে গেছে প্লাবনের করাল গ্রাসে। যে গ্রামগুলো বন্যার কবল থেকে বেঁচে আছে বা সেখানে জল শুকোতে শুরু করেছে, সেখানকার মাঠে কাতারে কাতারে মানুষ আকাশের দিকে চোখ কান পেতে অপেক্ষায় থাকে কখন আসবে গভর্নমেন্টের রিলিফ।
আকাশ থেকে ছোড়া খাবারের অধিকাংশ অনেক সময় হারিয়ে যায় জলের তোড়ে, এমন স্থানে গিয়ে পড়ে যেখান থেকে তা উদ্ধার করা অসম্ভব। যেটুকু হাতে পাওয়া যায় তা ওই কাকশকুনের মতো কাড়াকাড়ি করেও এক বেলার মতো পেট শান্ত হয়। তারপর আবার প্রতীক্ষা 1 সপ্তাহ। প্লাবনে যত না মানুষ মারা যায় তার থেকেও বেশি মারা যায় খাদ্যের অভাবে, অখাদ্য কুখাদ্য ইত্যাদি খেয়ে। এমন তখন বাংলার বেশিরভাগ গ্রামের অবস্থা। সেই সময় আমি গিয়ে পৌঁছলাম সুন্দরবনের কাছের একটি গ্রামে। গ্রামের নামটা ঠিক মনে নেই, তবে বেশ বড় গ্রাম। কয়েকদিন আগে থেকে পথ চলতে শুরু করেছিলাম। মনের মধ্যে ইচ্ছা ছিল এবার যদি সুযোগ পাই তাহলে সব সাধনা করব আবার। আগের বারের অর্ধেক রেখে আসা কাজটা এবার নতুন করে শুরু করব। আগের গ্রামেই একজনের বাড়িতে রাত্রিবাস করেছিলাম। সেখানেই জানতে পারি সামনের গ্রামের আগেই একটা শ্মশান রয়েছে। তখনই ঠিক করেছিলাম যদি সঠিক মুহূর্ত আর নিখুঁত মৃতদেহ পাওয়া যায় তাহলে এবার সব সাধনার চেষ্টা করা যায়। সেই মতো পরের গ্রামের কাছে পৌঁছেই গেলাম শ্মশানে। শ্মশানটা বেশ বড়। নদীর ধারে এই শ্মশানে বোধহয় মরা খুব কমই আসে। চারিদিক নিস্তব্ধ আর জনশূন্য, এই দিনের বেলাতেও। কারণটা অবশ্য পরে জেনেছিলাম। আমি মনে মনে খুশি হলাম। এমন একটা জায়গায় তো সাধনার পক্ষে উপযুক্ত হতে পারে। শ্মশানের ডান ধারে একটা বড় গাছ আছে। সেদিকটা লক্ষ্য করেই এগিয়ে যেতে যেতে দেখলাম, হ্যাঁ, যা ভেবেছি তা কিন্তু সত্যি নয়। শ্মশানের জমিটা একটু উঁচু। তার থেকে 1 ধাপ নিচে নদীর ধার দিয়েও অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, যেখানে একটা ঝুপড়ি মতো বানানো। আমি সেদিকে এগিয়ে যেতে ভাবলাম তাহলে আমি একা নই, এখানে অন্য কেউ আছে। যত এগিয়ে যাই ততই ভাবি এই হয়তো কাউকে দেখব। অথচ ঝুপড়ির একদম সামনে গিয়েও যখন কাউকে দেখতে পেলাম না, তখন আমি কিছুটা হতাশই হলাম। সারা দুপুর শ্মশানের এ প্রান্ত ও প্রান্ত ঘুরে বেড়ালাম। ভেবেছিলাম যে এই ঝুপড়িতে থাকে সে হয়তো কোনো কাজে অন্যত্র গেছে, আবার ফিরে আসবে। কিন্তু বিকেল পর্যন্ত কারো দেখা মিলল না। পাশের নদীতে জল ছাপিয়ে এসে কুলের মাটিও স্পর্শ করে ফেলেছে। ওপারের যতটা চোখে দেখা যায় তাতে ঘন জঙ্গল ছাড়া অন্য কিছুই চোখে পড়ল না। নদীর জলে নেমে কিছুক্ষণ স্নান করলাম। তারপর সেই কুটিরের কাছে গিয়ে ঢুকলাম তার ভেতরে। ভেতরে একটা ছেঁড়া মাদুর পাতা মাটিতে। এছাড়া আর কোনো কিছুই নেই যা দিয়ে শনাক্ত করা যায় এখানে কেউ থাকতো। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তবুও খিদে তেমন একটা পেল না। আমি সেই মাদুরে শুয়ে কিছুক্ষণ এটা ওটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুমটা ভাঙল গভীর রাতে। বাইরে অন্ধকার ঘুটঘুট করছে, তবুও অল্প চাঁদের আলোয় হালকা চোখ সহে গেলে দেখা যায় কিছুটা। আমি ঘুম ভেঙে উঠে বসে তাকিয়ে রইলাম বাইরের দিকে। কিছুক্ষণের মধ্যে চোখ সয়ে যেতেই দেখলাম একটু দূরে নদীর ধারে এক জায়গায় আগুন জ্বলছে। ব্যাপারটা দেখেই আমার বাকি ঘুমটাও সাথে সাথে ভেঙে গেল। ভালো করে তাকিয়ে দেখি, হ্যাঁ, ভুল দেখিনি, সত্যি এক জায়গায় আগুন জ্বলছে। আমি এবার 2 চোখ ভালো করে
রগড়াতে রগড়াতে ঝুপড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। কালো নিকষ রাতে শ্মশানের অবস্থা কেমন হয় তা তোমাদের আমি বোঝাতে পারবো না। চারিদিকে একটাও জনপ্রাণী নেই। থেকে থেকে শেয়ালের হুক্কা হুয়া ডাক ভেসে আসছে। কোথায় যেন একদল ঝিঁঝি পোকা গানের আসর বসিয়ে এক সুরে গান গাইছে। আকাশের কোণ থেকে আসা চাঁদের আলোটা একটু আলো ছড়াচ্ছে ঠিকই, কিন্তু তা দিয়ে বেশি দূর পর্যন্ত দেখা যায় না। নদীর বয়ে যাওয়া জলের শব্দ কানে আসে। বড় গাছটার ঝুড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে কি যেন একটা সরীসৃপ প্রাণী একবার ডেকে উঠল, টর টর। আমার কিন্তু প্রকৃতি কিংবা শব্দের দিকে লক্ষ্য নেই। আমার লক্ষ্য শ্মশানের অন্য পাশে নদীর তট ঘেঁষে জ্বলতে থাকা ওই আগুনের দিকে। দূর থেকে হলেও স্পষ্ট বুঝতে পারছি কেউ যেন আগুনের সামনে বসে আছে। দূর থেকে একটা ছায়া ছায়া মতো। আমি তার দিকে এগোবো বলে যেই না দুপা এগিয়েছি, অমনি আমার কানে এলো একটা হাসির শব্দ। সে হাসির শব্দ বর্ণনা করাও আমার পক্ষে দুঃসাধ্য। শ্মশানের নিস্তব্ধতার রেশ কাটিয়ে একটা মেইলি স্বরের খিলখিলিয়ে হাসি সারা শ্মশানটাকে ঘুম থেকে জাগিয়ে তুলল যেন। এক পাও সামনে এগোতে আমি পারলাম না। প্রাণপণে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাইলাম, কারণ ততক্ষণে সেই আগুনের সামনে আমি আরো একটা মূর্তিকে দেখেছি। তবে তা এতটাই দূর থেকে যে তা পুরুষ না নারী তা বোঝা সম্ভব নয়, কিন্তু তার উচ্চতা যে সাধারণ কোনো মানুষের প্রায় দ্বিগুণ তা বুঝতে আমার একটু অসুবিধা হলো না। আমি প্রাণপণে সেদিকে যাওয়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু এক পাও উঠতে পারলাম না সেই জায়গা থেকে। যেন মাটির সাথে কেউ আমার পাটা বেঁধে রেখেছে। তার মধ্যে আবার শুনতে পেলাম সেই হাসি, এবারে আগের থেকেও তীব্র আর জোরে। যেন আমার কানের মধ্যে বাজছে সেই হাসি। আমার মাথার ভেতর সেই ভয়ঙ্কর হাসির রেশ থেকে যাচ্ছে। আমি স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম। স্পষ্ট দেখতে পেলাম আগুনের সামনে থেকে সেই মূর্তিটা এবার আর নেই। তার বদলে আরেকটা মূর্তি আমার দিকে এগিয়ে আসছে। আমি নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ ফিরে পেলাম। এবার আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা আর করলাম না। কেন জানি না মনে হলো যে আসছে সে আমার কাছেই আসছে, আমার দিকেই আসছে। প্রায় মিনিট খানেকেরও বেশি পরে আমার সামনে এসে যে দাঁড়ালো তাকে দেখে সাধারণ যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে। কিন্তু জীবনে আমি অনেক বিভৎস আর ভয়ানক ঘটনার সম্মুখীন হয়েছি। এমন অনেক তান্ত্রিক কিংবা সাধকের সাথে মরণপণ লড়াইতে নেমেছি যারা ছিল অতি ভয়ঙ্কর। কিন্তু সেই মুহূর্তে সেই একাকী শ্মশানে রাতের অন্ধকারে এরকম একজনকে দেখে সত্যি কেমন যেন করে উঠেছিল আমার শরীরটা। সেই মূর্তি লম্বায় প্রায় 6 ফুটের বেশি হবে। গায়ের রং যে কালো তা অন্ধকারে না বুঝলেও পরে বুঝেছিলাম। গা থেকে একটা মোটকা জঙ্গুলে গন্ধ আসছে। মাথার চুল হাওয়ায় সাপের ফনার মতো উঠছে। আর সবচেয়ে বড় কথা হলো তার চোখ দুটো। ওই অন্ধকারেও সে যখন আমার সামনে এসে দাঁড়ালো আমি স্পষ্ট দেখতে পেলাম তার চোখ দুটো যেন জ্বলছে।
আমি তার দিকে তাকিয়ে আছি। এমন সময় সে বাজখাই গলায় চেঁচিয়ে বলে উঠল, কে তুই? এখানে কেন এসেছিস? আমি তার কথার উত্তরে প্রথমে কিছু বলতে না পেরে চুপ করে রইলাম। আসলে আমি নিজেও বুঝতে পারছিলাম না যে আমার সাথে হচ্ছেটা কি। খারাপ অবস্থায় আমি এর আগেও পড়েছি, কিন্তু এমনটা তো কখনোই হয়নি। যেন আমার বুদ্ধি, আমার সাধনা, আমার শরীর সবকিছুই আমি আমার জন্য ব্যবহার করতে পারছি না। একটা অদৃশ্য কিছু যেন সবটাকেই নিয়ন্ত্রণ করে যাচ্ছে নিজের মতো করেই। আবারও সে বাজখাই গলায় বলল, কিরে, কে তুই? নাম কি তোর? এবারে আমি কথা বলার শক্তি ফিরে পেলাম যেন। শান্ত স্বরে বললাম, আমি তারানাথ। সে আবার সেই স্বরেই বলল, এখানে এসেছিস কেন? আমি সবটাই বললাম তাকে, ধীরে ধীরে শান্তভাবে, যেমন এক শিশু তার মনের কথা অভিভাবকের কাছে বলে, অথবা ধরো যেন গুরুমশাইয়ের কাছে এক শিক্ষার্থী বলছে তার নিজের কথা। সেই কথায় আস্ফালন নেই, জোর নেই, নেই কোনো আড়ম্বরতা। মনের কোণ থেকে কথাগুলো যেন নিজের অজান্তেই একসাথে বেরিয়ে এলো শব্দ হয়ে। সবটা শুনল সে। তারপর আমার একটা হাত ধরে টানতে টানতে আমায় সেই ঝুপড়ির কাছে নিয়ে গেল। তারপর আগের মতোই বাজখাই গলায় বলল, সূর্যের আলো না ফোটা পর্যন্ত এই ঘরের বাইরে পা রাখবি না। রাখলে তোকে কেউ আর বাঁচাতে পারবে না। আশ্চর্যের বিষয় হলো, এমন একটা সোজা সাপটা হুমকির পরেও আমি কিন্তু নির্লিপ্তই রইলাম। শুধু তাই নয়, অবাক হয়ে দেখলাম আমি কখন যেন সেই ঝুপড়ির ভেতরে গিয়ে বসেছি। বাইরে দেখি সে তখন দূরের সেই আগুনের দিকে এগিয়ে যাচ্ছে। তারানাথ থামল। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম। তারানাথের কাছে আগেও অনেক তান্ত্রিকের কথা শুনেছি। অনেক ভয়াল পরিস্থিতিতেও তারানাথকে শক্ত মনে সমস্যার সমাধান খুঁজে বার করতে শুনেছি, কিন্তু আজ একই শুনছি। তারানাথ থামতেই কিশোরী প্রশ্ন করল, কিন্তু কি হয়েছিল আপনার? এমন অবস্থার মধ্যে আপনার বুদ্ধি আর তন্ত্রশক্তি অসাড় হয়ে গেল। তারানাথ হাসল, তারপর বলল, সারা রাত ধরে সেই ঝুপড়ির ঘরে বসে আমি সেই কথাই ভেবে গেছি যে কেই নেই, কি তার ক্ষমতা যে তার সামনে আমার সমস্ত কিছু এমন অসাড় হয়ে যাচ্ছিল। উত্তরটা পেয়েছিলাম সূর্য ওঠার মাত্র কিছুক্ষণ আগে। অনেক সময় আমাদের থেকে বেশি শক্তিধর মানুষের সামনে আমরা নেহাত দুর্বল হয়ে যাই। তাদের শক্তি আমাদের থেকে বেশি হয় বলেই এটা হয়। সাধারণ মানুষের ক্ষেত্রে তাও আর একটা রাস্তা থাকে, সেটা বুদ্ধি। কিন্তু তন্ত্র কিংবা সাধনার ক্ষেত্রে উচ্চ স্তরের সাধকরা বুদ্ধি বা দৈহিক শক্তি কিংবা ধরো তন্ত্র শক্তি, এই সবেতেই দুর্বলকে সম্মোহিত করতে পারে। সেই রাতে শ্মশানের মাঝে একা দাঁড়িয়ে আমি সেই সাধকের কাছে তেমনই সম্মোহিত হয়েছিলাম। তাই আমার বুদ্ধি কিংবা তন্ত্রশক্তি কিছুই কাজে আসেনি। সকালে রোদ উঠলে বাইরে বেরিয়ে এলাম। আগের দিন রাত্রের মতো এখন আর মন কিংবা শরীরে কোনো জড়তা আমি অনুভব করলাম না। বাইরে আসতেই পাখির ডাক আর মিঠে রোদের আমেজ আগের রাত্রের সেই অদ্ভুত অভিজ্ঞতার রেশ মন থেকে মুছে দিল এক নিমেষেই। আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নদীর ধারের সেখানটায়, যেখানে কাল রাত্রে আগুন জ্বলতে দেখেছিলাম। কিন্তু সেখানে মাটি ছাড়া আর কিছুই
দেখলাম না। আগুনে পোড়া কাঠ কয়লা কিংবা অন্য কোনো রকম চিহ্ন সেখানে নেই, যা দিয়ে নিজের চোখকে বিশ্বাস করানো যায় কাল রাত্রে আমি যা যা দেখেছি তা মিথ্যে নয়। একবার আমার মনে হলো আমি যা দেখেছি তা সব স্বপ্ন নয় তো। হতেই পারে আমার অবচেতন মনের কোনো কোণায় জমে থাকা পুরনো কোনো স্মৃতি অন্য আকার নিয়ে উঠে এসেছিল। কিন্তু স্বপ্ন কি এমন হয়? স্বপ্ন কি এতটাই সত্যির মতো হতে পারে? যতই বারবার বোঝাতে চাই না কেন নিজেকে যে এ স্বপ্ন ছিল, সত্যি নয়, সত্যি হলে তো এখানে মাটির উপর এমন কোনো একটা সত্যিকারের চিহ্ন থাকতো যা দিয়ে নিজেকে বোঝানো যাবে যে এটা সত্যি। কিন্তু সবই বৃথা। সারাটা দিন এভাবেই কেটে গেল। দুপুরে নদীর জলে স্নান করে শুয়ে রইলাম সেই ঝুপড়ির ঘরেতেই। বিকেলের দিকে উঠে গিয়ে নদীর পাড়ে বসলাম। কত কিছুই না ভেসে আসে নদীর জলে। একটা মরা গরুকেও ভেসে যেতে দেখলাম। নদীর ধারে বসে জলের দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলাম, আমার এই জীবনের শেষ ঠিক কোথায়? যতবার যত সাধুর সাথে দেখা হয়েছে সবাই বলেছে আমার জীবনে কখনোই সাধনা একভাবে হবে না। যদি তাই হয় তাহলে ঘরে শান্তিতে থাকতে আমার এই বিদ্রোহ কেন? বারবার এত বিপদের মধ্যে পড়েও আমি ছুটে আসতে চাই অনিশ্চিতের পথে কিসের টানে? এইসবই ভাবছি, এমন সময় দেখি একটা 12-13 বছরের মেয়ে গ্রামের রাস্তা বেরিয়ে শ্মশানের দিকে আসছে। আমি প্রথমে অবাক হয়ে গেলাম। আজ 2 দিন হলো এখানে আছি। যদি কালকের দেখা ঘটনা স্বপ্ন না হয় তাহলে একমাত্র ওই সাধুকে ছাড়া আর কাউকেই আমি এ পথে আসতে দেখিনি। তাহলে এই মেয়েটি এলো কোথা থেকে? আমি কিছু বুঝে ওঠার আগেই সেই বাচ্চা মেয়েটি খিলখিলিয়ে হেসে উঠল। সে আমায় দেখেনি, আমি নিশ্চিত, কারণ সে আমার দিকে একবারও তাকায়নি। আমি একভাবে তাকে লক্ষ্য করতে লাগলাম। এদিকে সন্ধ্যা সবে নামতে শুরু করেছে। মেয়েটা শ্মশানের এ প্রান্ত থেকে ও প্রান্ত লাফিয়ে বেড়াতে লাগলো, যেন নিজের বাড়ির আঙিনায় খেলে বেড়াচ্ছে। সেভাবেই ঘুরতে লাগলো গোটা শ্মশান জুড়ে। মাঝে মাঝে সে খিলখিলিয়ে হাসে। তার পরনে একটা লাল পেড়ে সাদা শাড়ি, পায়ে বোধহয় আলতা পড়েছে, কপালে একটা ছোট্ট লাল টিপ, মাথার লম্বা চুলগুলো হাওয়ায় উঠছে। আমি তাকে দেখছি, দেখেই চলেছি। একবার ভাবলাম ডেকে বলি, কোথা থেকে এসেছো তুমি? কি নাম তোমার? কিন্তু তার করতে ইচ্ছা হলো না। আগেই বলেছি শ্মশানের জমিটা নদীর তট থেকে খানিকটা উঁচুতে, তাই সে আমায় দেখতে পায়নি একবারও। কিন্তু আমি তাকে দেখছি। ধীরে ধীরে সন্ধে নেমে আসছে গভীর হয়ে। আমি তার দিকেই তাকিয়ে আছি। হঠাৎ দেখি আমার ঝুপড়ির দিকে সে নেমে যাচ্ছে। একটু দুলকি চালিয়ে গিয়ে বাকিটুকু প্রায় দৌড়ে সে চলে গেল সেদিকে। তারপর ঢুকে পড়ল ঝুপড়ির ভিতর। আমি চুপচাপ বসে দেখতে থাকলাম কখন সে বাইরে আসে। কিন্তু কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও যখন তাকে বাইরে বেরিয়ে আসতে দেখলাম না, তখন কেমন যেন সন্দেহ হলো আমার। আমি তাড়াতাড়ি উঠে নদীর পাড় ছেড়ে এগিয়ে যাচ্ছি ঝুপড়ির দিকে। ঠিক তখনই সন্ধ্যের অন্ধকারটা গাঢ় হয়ে রাত নামলো যেন। আমি হেঁটে যাচ্ছি ঝুপড়ির দিকে। অনেকক্ষণ হাঁটার পর ভালো করে সামনে তাকিয়ে দেখি ঝুপড়িটা তো
আমার থেকে সেই অনেক দূরেই পড়ে আছে। আমি এতক্ষণ ধরে হেঁটে এক পাও এগোতে পারিনি। যেখানে নদীর পাড়ে তটের উপর বসেছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। অবাক হয়ে গেলাম এই কাণ্ড দেখে। আবার সামনে তাকালাম, আর তাকাতেই দেখি ঝুপড়ির বাইরে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। কিন্তু এখন আর তার মুখে সেই আগের মতো খুশি বা মিষ্টতা নেই। তার বদলে ফুটে উঠেছে একটা ক্রূরতা। এইটুকু বয়সের একটা বাচ্চা মেয়ের মুখে এই ভাব স্বাভাবিক নয়। আমি বুঝতে পারলাম এ কোনো সাধারণ বালিকা নয়। দ্রুত নিজেকে বিপদ থেকে রক্ষার জন্য গাত্রবন্ধন করে নিলাম। তারপর আবার এগোতে যাব সেই দিকে, ঠিক তখনই শুনলাম গতকাল রাত্রের সেই বাজখাই গলার সাবধান বাণী। এগোস না ওদিকে, এগোলেই মৃত্যু নিশ্চিত। এই কথায় এমন কিছু একটা ছিল যা আমার চলা থামিয়ে দিল। এ আদেশ নয়, এ সাবধান বাণী, এ অগ্রাহ্য করা ধৃষ্টতার সামিল। বিশেষত কাল রাতে এই কণ্ঠের অধিকারীর শক্তির পরিচয় আমি পেয়েছি। পিছন ঘুরে দেখি, হ্যাঁ, সেই সাধু দাঁড়িয়ে, ডান হাত সামনের দিকে বাড়িয়ে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ছে। তার গায়ের কালো রং, জটা পাকানো চুল দাড়ি, ছাই ভস্য লাগা শরীর জানান দিয়ে যায় তার সিদ্ধ ক্ষমতার। আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে দেখি ঝুপড়ির সামনে থেকে সেই বাচ্চা মেয়েটি তখন উধাও হয়েছে। কিছুক্ষণ পর সাধু বাবা চোখ খুলে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। তার হাতে ধরা একটা কাঠের লাঠি, হাতে গুচ্ছের রুদ্রাক্ষের মালা, গলাতেও আরো কিছুটা মালা। আমার একদম কাছে এসে তিনি বললেন, তুই চলে যা এখান থেকে, চলে যা, আর আসিস না এখানে, আর না এলেই বিপদ আছে। আমি আজ আর নিজের উপর নিয়ন্ত্রণ হারালাম না। বললাম, কিন্তু কেন কেন যাব আমি? আর ও কে? সাধু বললেন, ওরে মূর্খ, ও হলো ডামরি, ওর কাছাকাছি থাকা মানেই বিপদ। মুহূর্তে আমার মনে পড়ে গেল কাল রাতের দেখা দৃশ্যটা। কাল রাত্রে দেখা সেই দুজন মূর্তির একজন যে এই সাধক ছিল সে বিষয়ে আমি নিশ্চিত, আর দ্বিতীয় সেই লম্বা মূর্তি তাহলে ডামরির। যে শ্মশানে এই ডামরি থাকে সেখানে আর অন্য কোনো প্রেতাত্মা থাকতে পারে না। ভূত ডামর তন্ত্রে এই ডামরির কথা আমি শুনেছি। ডামর হলো এক ধরনের মায়াবী তন্ত্রের উচ্চ স্তরের প্রেত। ডামরিও সেই একই হলেও ডামরের চেয়ে ডামরির ক্ষমতা অনেক বেশি। আমি সাধুর কথায় অবাক হয়ে তাকালাম ঝুপড়ির দিকে। সেদিকটা তখন অন্ধকারে চাপা পড়ে আছে। সাধু আমায় আরো একবার সাবধান করে দিলেন। বললেন, এই শ্মশান ছেড়ে চলে যা, চলে যা এই শ্মশান ছেড়ে, না হলে তোর বিপদ আছে। তখন আমিও তোকে আর বাঁচাতে পারবো না। আমারও কেমন যেন জেদ চেপে গেল। আমি বললাম, আমি তো ওর কোনো ক্ষতি করছি না, ও আমার ক্ষতি করতে চাইবে কেন? আসলে আমি আশায় আপনার সাধনায় সমস্যা হচ্ছে, তাই না? আর তাই আপনি চাইছেন না আমি এখানে থাকি। দেখুন, একটা শখ পেলেই আমি চলে যাব, কিন্তু তার আগে নয়। দৃঢ় কণ্ঠে কথাগুলো বলেই আমি আর দাঁড়ালাম না, ঝুপড়ির দিকে এগিয়ে গেলাম। পিছন ফিরে দেখি সেই সাধু তখনও সেখানেই দাঁড়িয়ে আছে, আর তাকিয়ে আছে আমার দিকেই। তার দু চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তারানাথ থামল, একটু চুপ করে বসে সিগারেটের প্যাকেট তুলে নিয়ে একটা সিগারেট ধরালো। তারপর বলল, সেই ছিল আমার মস্ত ভুল।
সে ভুলের জন্য আমি পরে অনুতপ্ত হয়েছিলাম, কিন্তু তখন ব্যাপারটা অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। আমি তারানাথের দিকে তাকিয়ে রইলাম। বাইরে আবছা অন্ধকারটা এখন গাঢ় হয়ে এসেছে। একটু পরেই হয়তো বৃষ্টি নামবে, এটা তারই পূর্বাভাস। আমি তারানাথের দিকে তাকিয়ে বসে রইলাম চুপ করে। এই যে গল্প বলতে বলতে মাঝে মাঝে থেমে যাওয়া, এর অর্থ হলো পুরনো স্মৃতিকে আরো একটু ভালো করে ঝালিয়ে নেওয়া। আমি এসবে বাধা দিই না, অথবা অযথা প্রশ্ন করে বিরক্ত করি না। কিশোরীও আজ আর তারানাথকে বিব্রত করল না। পাক্কা 4 মিনিট তারানাথ চুপ করে রইল। নিজের মগ্নতা আর গল্পের ঘটনা পরম্পরা সাজানো শেষ করে মুখ খুলল তারানাথ। বলল, সেদিন রাত্রে আর কিছুই হলো না। আসলে সেই যে আমি ঝুপড়ির ভেতরে ঢুকলাম আর বাইরে আসিনি, মনে মনে রাগ হচ্ছিল ভীষণ সেই সাধুর উপরে। আমি শ্মশানে এসে থাকছি বলে তার কি এত সমস্যা হচ্ছে যাতে আমি স্থান ছাড়লেই সে বাঁচে। রাতের বেলা আগের রাতের মতো কোনো হাসির শব্দ আমি আর শুনতে পেলাম না। পুরোপুরি নিশ্চিন্ত না হলেও ঘুমটা ভালোই হলো। শ্মশানের সকালটা কিন্তু ভারী মনোরম। রাতের অভিজ্ঞতা আর সকালের দৃশ্য, এই দুয়ের কোনো মিলই নেই। কুটিরের বাইরে দাঁড়িয়ে কুটিরের ভেতরের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কাল সেই মেয়েটি তো এই কুটিরের সামনে দাঁড়িয়েছিল। সেই আধো অন্ধকারেও তার মুখটা আমি বেশ ভালো করেই দেখেছিলাম, এতটাই ভালো করে যে তার ক্রূরতায় ভরা চোখ দুটো এখনো চোখ বুঝলেই ভেসে উঠছে আমার চোখের সামনে। একবার মনে হলো, থাক না, চলেই যাই এই শ্মশান ছেড়ে। যা জানি না তার সাথে জেদ করে লড়াই করে কি লাভ। ডামরের কথা যেটুকুনি জানি, সে এক ভয়ানক প্রেত। তার অসাধ্য কিছুই নেই। নিজের মায়া বিস্তার করে সে এমন কিছু করতে পারে যা বড় বড় সাধককেও নাস্তা নাবুদ করে দেয়, এমনকি প্রাণ পর্যন্ত যেতে পারে। কিন্তু এই একটা জিনিস আমার মধ্যে তখন পেয়ে বসেছে, জেদ। তার বশবর্তী হয়ে আমি সেখান থেকে চলে যাওয়ার কথাও ভাবতে পারছি না। একটা মোড়া, একটা সুলক্ষণযুক্ত মোড়া পেলেই আমি এখান থেকে চলে যাব। কিন্তু তার আগে যাই হয়ে যাক না কেন, আমি কোথাও যাব না। আমায় আমার সাধনা সেখানেই সম্পূর্ণ করতে হবে। তখনও বুঝিনি, কিন্তু পরে আমি বুঝতে পারছিলাম সে সময়ের আগে থেকেই আমি ডামরের মায়ায় পড়ে গেছিলাম। না হলে আমার মতো একজন সাধক এত রাগ, এত জেদ নিয়ে এ শ্মশানে পড়ে থাকবে কেন? কিসের টানে? আমি তারানাথের দিকে তাকালাম। এও কি সম্ভব? তার মতো সাধকের মনেও যে এমন রিপুর উদ্রেক করতে পারে, সে যে সামান্য কেউ নয় তা বুঝতে পারছিলাম। এবার কিশোরী বলল, কিন্তু তখন এটা বুঝতে পারেননি কেন? তারানাথ হাসল, তারপর বলল, ধরো আমি তোমার বাড়িতে যদি যাই, সেখানে কর্তাকে তুমি তো। আমি যে তার স্থানে প্রবেশ করেছিলাম, সরাসরি না বলতে পারলেও সেই কথাই আমায় শক্ত গলায় বারবার বলেছিল সেই সাধু। আমি মূর্খ ছিলাম। আমি ছিলাম সেই ডামরির মায়ার বশে। একটু থেমে তারানাথ আবার শুরু করল, সারাদিন শ্মশানে ঘুরোঘুরি করে, নদীর জলে স্নান করে গাছের ছায়ায় গিয়ে বসলাম। তখন দেখি নদীর জলে গা বিছিয়ে স্নান করছে কয়েকজন যুবতী নারী, তাদের উন্মুক্ত আদুর শরীর। সূর্যের কিরণ নদীর জলে পড়ে কাঁচা সোনার মতো বিচ্ছুরিত হচ্ছে। সেই কিরণ আদুর নারীর শরীরে
হলুদ রাঙা গায়ে পড়ে দ্বিগুণ করে দিচ্ছে তাদের সৌন্দর্য। যেন মনে হচ্ছে সাদা রাজহংসীর দল নদীর জলে জলকেলি করছে। সেদিক থেকে চোখ ফেরানো দায়। মনের মধ্যে অবনমিত করে রাখা কামনা বাসনা তীব্র বেগে শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়তে চাইছে। অনেক চেষ্টা করেও সেদিক থেকে চোখ আর মন আমি সরাতে পারলাম না। সাধকদের সবকিছুর ঊর্ধ্বে থাকতে হয়। সমস্ত রিপুর উপর নিজের নিয়ন্ত্রণ না থাকলে তন্ত্রশক্তি ক্রমশ দুর্বল হতে থাকে। আমি কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে সেসব দেখতে লাগলাম। গাছের তলা থেকে উঠে যাওয়ার ইচ্ছে একদমই হচ্ছে না আমার। এই শ্মশানটাই আস্তে আস্তে মনের মধ্যে জায়গা করে নিচ্ছে। মনে হচ্ছে যেন এটাই আমার আসল জায়গা। এতদিন আমি যেখানে ছিলাম, যেখানে গেছি, যা করেছি সবই একটা খেলার ঘর মাত্র। সেগুলো পেরিয়ে আমার এখানে আসারই কথা ছিল। এই যে এখানে এখন আছি, এখানেই থেকে যাব। খাদ্য নিদ্রা সেসবের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ নেই। আমি এখানেই বসে থাকব। এই শ্মশানকেই আমার ভবিতব্য বানিয়ে রোজ দেখব ওই রাজহংসীর মতো যুবতীদের। হ্যাঁ, আমি দেখব, রোজ দেখব। বসে বসে এসব ভাবছি, এমন সময় দেখি জলের মধ্যে থেকে যুবতীর দল উধাও হয়ে যাচ্ছে। ধীরে ধীরে উধাও হতে তারা একসময় মিলিয়ে গেল। শুধু নদীর জলে পড়ে রইল সামান্য ঢেউয়ের আলোড়ন। এবার হঠাৎ করেই আমার খুব গরম লাগতে শুরু করলো। এতক্ষণ ধরে যে গাছের তলায় বসে সেই দৃশ্য দেখতে দেখতে শরীর শিহরিত হচ্ছিল, এখন সেই গাছের তলায় যেন আগুনের মতো গরম হয়ে উঠল। অথচ আমি বসে আছি গাছের তলায়, গাছের ছায়ায়, তবুও এত গরম লাগছে কেন? আমার মাথায় কিছুতেই এই উত্তরটা এলো না। মনে হচ্ছে আমি বসে আছি একটা খোলা মাঠের মধ্যে। আমার চারিদিকে একটা নয়, 4-5টা সূর্য যেন একসাথে নিজের সমস্ত জোর দিয়ে রৌদ্র বর্ষণ করছে। মুহূর্তে ঘামে ভিজে উঠল আমার সারা শরীর আর পরনের কৌপিন। আমি ভেবে দেখলাম এখন ওই ঝুপড়ি ঘরে যাওয়াটাই শ্রেয়। এই ভেবে গাছের তলা থেকে বেরিয়ে ঝুপড়ির দিকে যেই পা বাড়িয়েছি, ওহ, সাথে সাথেই মনে হলো গায়ে যেন ছ্যাঁকা লাগলো। ছায়ার ভিতর থেকে শরীরটা খোলা জায়গায় আসতেই গরম একটা অদৃশ্য কিছু যেন আমায় কামড়ে ধরল। ও, অদ্ভুত শুনতে লাগলেও এটাই সত্যি। আমি একবার ভাবলাম গাছতলাতেই ফিরে যাই, কিন্তু পিছনে ঘুরে দেখি কোথায় গাছতলা? আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে গাছতলা যত দূরে, সেই ঝুপড়িও ততই দূরে। ঝুপড়ির তলায় যাব ঠিক করে যেই এগিয়ে যেতে শুরু করেছি, এমন সময় গাছতলার দিক থেকে একটা হাসির শব্দ শুনলাম। তাকিয়ে দেখি সেই 12-13 বছরের বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে, লাল পেড়ে শাড়ি, কপালে টিপ, পায়ে আলতার, মুখে সেই হাসি। চোখ দুটো এত উজ্জ্বল যে এতটা দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আর রাগ সামলাতে পারলাম না, চিৎকার করে উঠলাম, কে তুই? কি চাস আমার কাছে? নিজের গলার স্বরে নিজেই চমকে উঠলাম। আমার গলার স্বর এত রুক্ষ, এত কঠিন। তার কিন্তু কোনো প্রতিক্রিয়া হলো না। সে
একইভাবে হাসতে লাগলো। আমি এবার ভাবলাম, যা হবার হবে, ও ডামরি হোক বা যাই হোক, ওকে আমি ছাড়বো না। এই ভেবে তার দিকে দৌড়ে গেলাম। তার দিকে দৌড়তে দৌড়তে লক্ষ্য করলাম তার মুখের ভাব ধীরে ধীরে বদলে যাচ্ছে। ধীরে ধীরে হাসি মুখের বদলে একটা ক্রূর বিভৎস হাসি তার মুখে ফুটে উঠছে। আমি যত এগোই ততই যেন তার শরীরটা আস্তে আস্তে বড় হচ্ছে। এবার আমি থমকে দাঁড়ালাম। কোথা থেকে যেন একটা গলার স্বর ভেসে আসছে। কোথা থেকে কোথা থেকে? চারিদিকে তাকালাম। নদীর শান্ত জলে এখন আর সামান্য ঢেউও নেই। যেন অজানা কিছুর আগমনের সূচনায় নদীটাও দম বন্ধ করে অপেক্ষা করছে। গরমটা ধীরে ধীরে বাড়তে লাগলো। আবার আমি আবার তাকালাম সামনের দিকে। কিন্তু কিন্তু কোথায় সেই অদ্ভুত বাচ্চা মেয়েটা? কোথায় সেই গাছতলা? আমি দাঁড়িয়ে আছি একটা মরুভূমির মতো জায়গায়। পায়ের নিচের মাটি নরম, কাদার মতো। চারিদিকে তাকিয়ে দেখি কোথাও কিচ্ছু নেই। চারিদিকে শুধু খোলা আকাশ, আর শেষ দিগন্তে আকাশের সাথেই মেশা এই নরম মাটিতে ভরা ফাঁকা প্রান্তর। কোথায় গেল সেই শ্মশান? আর সেই মেয়েটাই বা কোথায় গেল? আমি এসব ভাবতে ভাবতে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। কাদামাটির মধ্যে দিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে। পায়ে জড়িয়ে যাচ্ছে সেই আঠার মতো কাদা। কখনো পা ডুবে যাচ্ছে তাতে, আবার সেই কালো কাদা ছিটকে এসে লাগছে গায়ে। সব থেকে বিরক্তির ব্যাপার হলো এ কাদার একটা নিজস্ব গন্ধ আছে, যেন হাড় পোড়া একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ। আমি হাঁটতে লাগলাম। যতই হেঁটে যাচ্ছি ততই মনে হচ্ছে প্রান্তরের কোনো শেষ নেই। মরুভূমির কাছাকাছি কোনো গ্রাম বা সমতল জলভূমি থাকলে একদম প্রান্তে সবুজের আভা দেখা যায়, কিন্তু এখানে চারিদিকে কোনো কিছুই নেই। শুধু গোল একটা ধূসর কাদার পৃথিবীতে আমি একা। আমি চিৎকার করে বললাম, কেউ কোথায় আছো? কেউ আছো? আমাকে বাঁচাও! ফাঁকা প্রান্তরের মধ্যে আমার গলার শব্দগুলো ভাসতে ভাসতে হারিয়ে গেল কোথাও যেন। আমার মাথার ভেতরটা শান্ত হয়ে আসতে লাগলো। এবার চারিদিকের আলো কমে আসছে, আর তার সাথেই কমে আসছে প্রচন্ড গরমটাও। আমি অনুভব করতে লাগলাম গরম কমে গিয়ে এখন অল্প ঠান্ডা পড়তে শুরু করেছে। খুব আস্তে আস্তে ব্যাপারটা ঘটছে। ঠান্ডাটা আমার গলায় আর মুখে এসে ঝাপটা মারতে লাগলো। চোখ মুখ বুজে আসছে। কোনো মতে চোখ খুলে এদিক ওদিক তাকাতে তাকাতে এক জায়গায় চোখ পড়তেই আমি আবার অবাক হলাম। যে প্রান্তরটা এতক্ষণ ফাঁকা জনশূন্য বলে মনে হচ্ছিল, আমার বাম দিকে সেই প্রান্তরের উপর কোথা থেকে যেন জন্ম নিয়েছে একটা বড় গাছ। গাছটার গলায় মাটিতে কি যেন একটা আছে। আমি মন্ত্রমুগ্ধের মতো সেদিকে তাকিয়ে থাকতে থাকতে এগিয়ে গেলাম। একটা শব্দ আসছে অনেক দূর থেকে। কে যেন আমায় ডাকছে। আমি কি ঠিক শুনছি নাকি ভুল? ভালো করে শুনবো বলে চুপ করে দাঁড়ালাম। চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। কই, না তো, কেউই তো ডাকছে না। তাহলে কি আমার মনের ভুল হলো? এতটা ভুল মনে হতে তো পারে না। আমি ততক্ষণে গাছের তলায় পৌঁছে গেছি।
দূর থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছিল না তা এখন বোঝা যাচ্ছে। গাছের তলায় রাখা জিনিসটা আর কিছুই না, একটা কলসি, একটা পিতলের চকচকে কলসি, যার উপর উল্টে রাখা একটা পিতলের ঘটি। আমি এবার সেদিক থেকে চোখ তুলে তাকালাম গাছটার দিকে। এরকম একটা গাছ আমি কোনোদিনও দেখিনি। গাছের ডালগুলো থেকে নেমে আসছে একরকম সবুজ রঙের লম্বা লম্বা জিনিস। ওটা ফলই হবে হয়তো। গাছে এক ধরনের সবুজ রঙের ফুলও আছে। এরকম ফুল এর আগে আমি কোনোদিনও দেখিনি। সেই ফুলের গন্ধটা সুন্দর, তবে তা কেমন তা প্রকাশ করা আমার দ্বারা সম্ভব নয়। গন্ধটা যেন নাকের মধ্যে নয়, মাথার মধ্যে গিয়ে আঘাত করছে। মাথা আমার ঝিমঝিম করতে লাগলো। মাথার ভেতর কেমন যেন ওলট পালট হয়ে যেতে লাগলো সবকিছু। কি ওই ফুলের জন্যই? কিন্তু এ গাছের ঝুড়িগুলো যে সবুজ, বট অশ্বত্থের মতো নেমে আসা ঝুড়িগুলো যেন সজীব, জীবন্ত। এক কথায় বলা যায় পুরো গাছটায় এমন কিছু নেই যা দিয়ে গাছটাকে সবুজের সাথে আলাদা করা যায়। একবার আমার মনে হলো যদি মাটি খুঁড়ে দেখা যায় তাহলে বোধহয় দেখতে পাওয়া যাবে তার শিকড়গুলো সবুজ। আমি কলসিটার দিকে এগিয়ে গেলাম। আবার মাথার ভেতর সেই ডাকটা শুনতে পেলাম। এবার অনেক তীব্র আর অনেক কাছে যেন। আমি দু হাতে কান চেপে বসে পড়লাম। কয়েক মুহূর্ত মাত্র মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলতে লাগলো যেন। একজন কেউ বলছে, তারানাথ এগিও না, আর ওই কলসিতে যা আছে তা তোমার জন্য নয়, আর এগিও না, দাঁড়াও। আবার অন্য একটা গলা বলছে, তারানাথ তারানাথ দাঁড়িয়ে কেন, এগিয়ে যাও, তোমার জন্য অপেক্ষা করছে ওই কলস, উন্মুক্ত করো তার মুখ, যাও যাও যাও, দেরি করো না। শেষের এই যাও যাও কথাটা হাওয়ার মতো মাথার ভেতরে ভেসে বেড়াতে লাগলো। আমি বুঝতেই পারছিলাম না যে আমি কি করব। আসলে সেই মুহূর্তে এটা ভাবার মতো ভাবনাটাও যে আমার মাথায় আসছিল না। ওই কলসিটা আমায় টানতে লাগলো। ওহ, সে কি বিষম টান! আমি তার টান অগ্রাহ্য করতে পারলাম না। এগিয়ে যেতে লাগলাম তার আরো কাছে। এমন সময় কোত্থেকে যেন একটা তীব্র ঝড় উঠল। কোথাও কিছু নেই, শুধু এই গাছতলাটা জুড়ে একটা ঘূর্ণিঝড়ে ঢেকে গেল গাছের চারপাশটা। আমার মনের মধ্যে থেকে আস্তে আস্তে টানটা কেমন যেন হালকা হয়ে যেতে লাগলো। আমি ভাবলাম, কি দরকার ওই কলসি খুলে, কি না কি আছে। অজানা অচেনা জায়গায় এভাবে একা দাঁড়িয়ে থাকাটাও তো ঠিক নয়। কিন্তু এই যে ঘূর্ণিঝড় চলছে, আমি তো বেরিয়ে যেতেও পারবো না। ঠিক সেই সময় একটা হাসি শোনা গেল। তবে এবার আর খিলখিলিয়ে হাসি নয়, কেউ যেন রাগে ক্রোধে ফুঁসছে আর তার মধ্যেই মাঝে মাঝে হাসছে। ঘূর্ণিঝড়টা কমে গেল আস্তে আস্তে, আর আমি দেখতে পেলাম সেই নারী মূর্তিকে। প্রায় আমার থেকে দ্বিগুণ বড় তার আকার, আয়তন, পরনে লাল পেড়ে শাড়ি, কপালে লাল টিপ, খোলা চুল হাওয়ায় উঠছে। এত বড় চুলগুলো যদি নিচে নেমে আসে তাহলে মাটিতে এসে ঠেকবে। সে আমার দিকে তাকিয়ে ক্রোধে ফুঁসছে। তার জ্বলন্ত দুই দৃষ্টি আমার দিকে তাকিয়ে গনগনে আগুনের মতো জ্বলছে। তার সারা শরীরে অন্য কোথাও ভয়ের কিছু নেই, শুধুমাত্র ওই চোখ দুটো ছাড়া। ওই চোখ দুটোই
যথেষ্ট পরিমাণে ভীতি প্রদানের জন্যেই উপযুক্ত। আমি তার দিকে তাকিয়ে আছি, ভাবছি আমার কি করণীয়। তখনই আবার একটা ডাক শুনলাম, তারানাথ, এদিকে চলে এসো। আমি গলাটা চিনি, সেই সাধুর গলা। আমি পিছনে তাকিয়ে দেখি সেই সাধু ডান হাতে রুদ্রাক্ষ পেঁচিয়ে হাত তুলে এই দিকে সেই নারীর দিকে তাক করে বিড়বিড় করে মন্ত্র পড়ছে, আর আমায় বলছে, তারানাথ, এদিকে চলে এসো, তুমি ওর মায়ার বাধায় পড়েছ। আমি এই প্রথমবার তার চোখে ভয় দেখলাম, আর দেখলাম আমার জন্য তার একটা চিন্তার ভাব। আমি বুঝতে পারলাম দুপুর থেকে আমার সাথে এতক্ষণ যা যা ঘটে গেছে তা একটা মোহ, একটা সম্মোহন। আমি এবার সাধুর কথা শুনে পিছনের দিকে হাঁটতে যেতেই দেখি চোখের সামনে সেই সাধু হাওয়ায় মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি তার দিকে যতই এগোই ততই দেখি সে আস্তে আস্তে আবছা হয়ে আসছে। আমার পিছনের দিকে তখন একটা শোঁ শোঁ শব্দ উঠেছে। সেদিকে না তাকিয়েই আমি ছুটতে লাগলাম সাধুর দিকে। শেষ মুহূর্তে পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগে সে আমায় বলল, ফিরে এসো তারানাথ, তুমি এখনো কিন্তু ডামরির মায়া জালে আবদ্ধ। এ কথা বলতে বলতেই সে মিলিয়ে গেল। আমি মাটির উপর পড়ে গেলাম। এবার মন আর শরীরের উপর অনেকক্ষণ অন্যের নিয়ন্ত্রণ থাকায় তারা এখনো নিজেদের শক্তি ফিরে পায়নি। তাকিয়ে দেখলাম এক ভয়ানক দৃশ্য। শোঁ শোঁ শব্দ করে আমার দিকে এগিয়ে আসছে একটা কালো ঝড়, আর সেই ঝড়ের একদম মাথায় শূন্যে ভেসে ভেসে এগিয়ে আসছে সেই বাচ্চা মেয়েটি। কিন্তু তার মুখে কোনো রকম ক্রূরতা ছিল না, ছিল একটা মোহের হাসি। অসম্ভব সুন্দর লাগছিল তাকে, আর সেই সুন্দরতাই আমার ভয়ের কারণ হয়ে উঠেছিল। এই অজানা এক মায়ার জগতে একা এক ডামরির ক্রোধের কালো ঝড়ের সামনে পড়ে মৃত্যু নিশ্চিত মনে হলো। যখন মনে হলো এখান থেকে নিস্তার পাবার কোনো উপায় নেই, ঠিক তখনই আমার কানে এলো একটা চেনা শব্দ। শব্দটা আমি জীবনে মাত্র দুবার শুনেছিলাম। সেই ছোটবেলায় কৈখালির মাঠে অদ্ভুত মানুষটা যখন আমায় একগাদা মন খারাপ দিয়ে গেছিল তখন, আর যখন নিজের গ্রামে এক বর্ষার রাতে মাছ ধরতে গিয়ে প্রাণ হারাচ্ছিলাম। এতক্ষণ ধরে চারপাশে একটা গন্ধ পাচ্ছিলাম, অশুভ মাংস আর হাড় পোড়ার গন্ধ। কিন্তু এই মুহূর্তে একদল শুয়োরের গোঁত গোঁত শব্দে সেই অশুভ গন্ধ কোথায় যেন উধাও হয়ে গেল। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম কে আসছে। আমার চোখের সামনে দিয়েই কতগুলো লম্বা বড় বড় শুয়োর ঘোঁত ঘোঁত শব্দ করে এগিয়ে গেল সামনের ঝড়টার দিকে। এবার কিন্তু সেই বাচ্চা মেয়েটার শরীরটা ধীরে ধীরে বড় হতে লাগলো। বড় হতে হতে তার আকার দ্বিগুণ হয়ে উঠল। এবার তার চোখে দেখা গেল ক্রূরতা। চারিদিকের কালো ঘনিয়ে আসা মেঘটা আস্তে আস্তে আলোয় ভরে যেতে লাগলো। ডামরি ততক্ষণে মেঘ ছেড়ে মাটিতে নেমে এসেছে। শুয়োরগুলো এগিয়ে গেছে তাকে লক্ষ্য করে। আর একটু হলেই তাদের সংঘর্ষ হবে। আমি বিস্ময় আর ভয়ে প্রায় অর্ধচেতন হয়ে শুয়ে আছি মাটিতে। কাদা ভেজা মাটি আমার গায়ে লেগে আমার মন আর শরীর সব শীতল করে দিচ্ছে। আমার চোখ ধীরে ধীরে বুজে আসতে চাইল। আমি প্রাণপণে চোখ খুলতে চাইলাম, কিন্তু পারলাম না। আর শেষ মুহূর্তে
শুনতে পেলাম সেই ডামুরির চিৎকার, আর তার সাথে সাথে ভেসে এলো একটা চেনা গলা, সাবধান। চেতনা যখন ফিরল তখন আমি শুয়ে আছি সেই ঝুপড়ি ঘরে। আমার মাথার কাছে বসে আছে সেই সাধু। আমি তাকে দেখেই উঠে বসতে গেলাম, কিন্তু তিনি বললেন, উঠতে হবে না, শুয়ে থাকো। তোমার শরীর দুর্বল, মনও অস্থির, তোমার বিশ্রামের প্রয়োজন। আমি কোনো মতে বললাম, কি হয়েছিল আমার? কি হলো এইসব? এখন এইসব কথা শোনার মতো শক্ত মন তোমার নেই। ডামরির মায়ায় আবদ্ধ ছিল বলেই এমনটা হয়েছে। তবে আর চিন্তা নেই, সব বিপদ কেটে গেছে। আমি অনেক চেষ্টা করেছিলাম তোমায় মায়া থেকে মুক্ত করতে, কিন্তু ও টের পেয়ে যায়। কিন্তু আমি অবাক হচ্ছি, অমন অবস্থায় তুমি তার হাত থেকে রক্ষা পেলে কি করে? আমি আর কিছুই বলতে পারলাম না, চোখ বুঝলাম। আমায় রক্ষা করতে যে এসেছিল তাকে না দেখেও অনুভব করতে পেরেছি আমি। তিনি তন্ত্রবিদ্যার মহান, তন্ত্রের সব পথে যার অবাধ বিচরণ, ষড়রিপু যার অধীনে থাকে, সেই মহান কাল ভৈরব। এবার তারানাথ চুপ করল। আমি বললাম, তারপর কি করলেন? তারপর সেখানে দিন দুয়েক ছিলাম। বলতে লজ্জা নেই, সেই সাধু আমায় অনেক সেবা করেছিলেন। আমি আত্মদংশনে ভুগছিলাম। আমায় বারবার সাবধান করার পরেও তার কথা আমি শুনিনি। তিনি হাসতে হাসতে বললেন, তুমি কি নিজের বশে ছিলে? তুমি যেদিন এখানে এসেছো সেদিন থেকেই তুমি ডামরির নজরে পড়েছো। আমি তোমায় অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম। সেদিন দুপুরে এদিকে এসে দেখি তুমি গাছের তলায় বসে আছো, কিন্তু তোমার সূক্ষ্ম দেহ অন্য কোথাও। আমি বুঝতে পারলাম তোমার কোনো বিপদ ঘটতে চলেছে, কিন্তু যখন তোমার সূক্ষ্ম দেহের পিছু পিছু তোমার কাছে পৌঁছলাম তখন অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আমি অবাক হচ্ছি এটা ভেবে, তুমি ডামর তন্ত্র না জেনো সেই মায়াজাল থেকে বেরোলে কি করে? আমি বললাম, সে যে আমিও জানি না। আমি মিথ্যা বলছি না, সাধুজি জানতো। তাই তিনি বললেন, এই ডামরই বড়ই ভয়ঙ্কর। এই তন্ত্রে সিদ্ধ হতে পারলে তুমি তাকে কাজে লাগাতে পারবে। তবে যারা নতুন এ পথে, তাদের ভয়ানক ক্ষতি করতে চায় এরা, যেমন তোমার করতে চেয়েছিল। অনেক কথা হয়েছিল সেই সাধুর সাথে। দেখলাম তার অনেক জ্ঞান, অনেক কঠিন সাধনায় তিনি সিদ্ধহস্ত। আমায় বললেন, এখন সব সাধনার চেষ্টা করো না। ডামরির নজর কিন্তু তোমার ওপরই রয়েছে। এরা বহু বছর পরেও সুযোগ পেলেই প্রতিশোধ নেয়। তবে আমায় আবার ডামর তন্ত্রে সিদ্ধ হতে হবে। আমি অবাক হয়ে বললাম, কেন? আপনি তো সেই তন্ত্রে সিদ্ধই। তিনি বলেছিলেন, যখন তুমি এ পথে সাধনা করবে তখন বুঝবে। তারানাথ থামল। বাইরে বৃষ্টির ধারাও কমে এসেছে। কিশোরী বলল, আচ্ছা, সেই সাধু এমন কথা বলেছিলেন কেন, জানতে পেরেছিলেন? তারানাথ বাইরের দিকে তাকালো। উদাসভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ডামর তন্ত্র বড় কঠিন পথ। এই তন্ত্রে ডামর কিংবা ডামরির উপর নিয়ন্ত্রণ হলেও কিছু শর্ত থাকে। নিজের কাজ ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে ডামর বা ডামরির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না সাধক। দাঁড়ালেই এতদিন ধরে অর্জিত ডামরতন্ত্রের সিদ্ধতা বা তাদের উপর নিয়ন্ত্রণ চলে যায়। সাধককে আবার নতুন করে শুরু করতে হয়। আমার জন্য সেই সাধু তার অর্জিত ক্ষমতা হারিয়েছিলেন। বড়ই
আত্মদংশনে ভুগেছিলাম সে কথা জানার পর। সত্যি বড় ভুগেছিলাম। তারানাথ চুপ করে যায়। আমি কিছু বলতে পারি না, তবে সদ্য পড়া একটা গল্পের কথা মনে পড়ে যায় আমার। সেখানে একটা কথা ছিল, বিপদ মানুষ চেনায়, বিপদ ছোট বা বড় হোক, যে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। বাকিরা নামেই বন্ধু, শুধু ভেকধারী। আপনাদের কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পনির ইউটিউবে সাবস্ক্রাইব, লাইক করবেন, সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।